দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়ে। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। জাতীয় শোক দিবসের আলোচনায় আজকে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিআরটি প্রকল্পে দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী, থানায় মামলা হয়েছে, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দিনের আরও খবরগুলোর মধ্যে উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। রাশিয়া থেকে তেল আনার উপায় খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয় তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। র্যাব যেভাবে কাজ করা উচিত র্যাবের, সেভাবে র্যাব কাজ করছে না বলেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই মন্তব্য আজকে করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আইজিপি বেনজির আহমেদের যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে তারা কাজ করছেন, কাজ চলছে। দিনের এসব খবরের উপরই আজকের আলোচনা। বিশেষ করে অবহেলাজনিত দুর্ঘটনায় বেশ কয়েকটি তাজা প্রাণ ঝরে গেছে এবং সেই ঝরে যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এমন আরও অনেক বিষয় আজকে আসবে। সড়কে চাপা পড়ছে প্রতিনিয়ত মানুষ। সীতাকুণ্ডে সম্প্রতি ঝরে গেছে কিছু প্রাণ। পুরনো ঢাকায় বারবার লাগছে আগুন, মানুষ মারা যাচ্ছে। এসবের প্রতিকার কতটা হচ্ছে, তদন্ত কমিটি গঠিত হচ্ছে, এসব আছে আজকের আলোচনা। এছাড়া রাজনীতির মাঠে আন্দোলনের কথা বলছে প্রতিনিয়ত বিএনপি, আর সরকার বলছে যে মিটিং মিছিলে কোনো বাধা নেই। এগুলি হচ্ছে দিনের আজকের প্রধান খবর। শুরুতেই পরিচিত হব আমন্ত্রিত দুই অতিথির সঙ্গে, তারপরে আলোচনায় যাব। রয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র, স্বাগত আপনাকে। রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। শুরু করতে চাই স্থপতি জনাব মোবাশ্বের হোসেন আপনার কাছ থেকে। এই দুর্ঘটনার আপনি তো প্রতিনিয়ত এই আলোচনা আমরা করি, আজকে শুধুমাত্র উত্তরার ঘটনাটি যদি দেখেন, মানুষজন ছবিটা দেখে, মানুষের মধ্যে আসলে সাংঘাতিক একটা হতাশা জন্ম নিচ্ছে পুরা শহরে। অনেক দুর্ঘটনাই ঘটে, কিছুটা মেনে নেয় মানুষ, কিন্তু এই ঘটনাটি আসলে মেনে নেওয়ার মতো না। আপনি কিভাবে দেখেন পুরো চিত্রটাকে? আমার মিডিয়ার বিরুদ্ধে বিরাট রকম অভিযোগ আছে। জি, এটা প্রথমে জানতে হবে, আপনার বাড়ির ছাদ থেকে প্রতিদিন একটা করে বাচ্চা পড়ে যায় আর মারা যায়। প্রতিদিন। কি কারণে? বাড়ির ছাদের রেলিং নাই। তো আমি কি এটাকে দুর্ঘটনা বলবো, না আপনার অবহেলা বলবো, কিংবা হত্যাকাণ্ড বলবো? আপনার দুটি কাজ করার কথা ছিল। একটি হচ্ছে রেলিং দেওয়া, আর রেলিং দেওয়ার পয়সা যদি আপনার না থাকে তাহলে অন্তত গেটে তালা চাবি দিয়ে রাখা, যাতে মানুষ এখান থেকে না যেতে পারে। বাট ইউ ডিডন্ট ডু ইট। আপনি চেয়েছেন প্রতিদিন একটি করে মানুষ দুর্ঘটনায় পড়ুক। এই দুর্ঘটনার শব্দ প্রত্যেকটা মিডিয়ার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশে কোনো দুর্ঘটনা নাই, সবগুলি হলো হত্যাকাণ্ড, সরাসরি হত্যাকাণ্ড। এই যে ঘটনাটি ঘটল, দেখেন কত বড় ক্রাইম। প্রথমে বলা হচ্ছে যে কন্ট্রাক্টর দায়ী, কন্ট্রাক্টর দায়ী। ডাক্তার সাহেব তো বসে আছে, ডাক্তার সাহেব বই পড়ে একটা মেডিসিন দিল, ওই মেডিসিনটি যদি জাল হয় তো ডাক্তার সাহেব দায়ী নাকি? নাকি যার দেখার কথা, হসপিটাল থেকে ফ্যাক্টরি থেকে ওষুধ বের হচ্ছে চেক করার কথা, তারা যদি নিয়মিত চেক না করে পয়সা নিয়ে এটাকে ছেড়ে দেয়, তাহলে কি ওটাকে ডাক্তার সাহেব দায়ী, না ম্যানুফ্যাকচারার দায়ী, না তৃতীয় পক্ষ দায়ী? এই জিনিসগুলি কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। 50 বছর ধরে, উন্নত দেশও তো দুর্ঘটনা ঘটে। তাদের একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে ভবিষ্যৎ ওই দুর্ঘটনা থেকে তারা শিক্ষা গ্রহণ করে, যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে। আর আমাদের একই দুর্ঘটনা, ওই যে বাচ্চা ছেলে প্রতিদিন মারা যায়, আর আমরা মিডিয়াতে ফলাও করে বলছি দুর্ঘটনা। আর দুর্ঘটনা মানেই হচ্ছে ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য আপনারা প্রোটেকশন দিচ্ছেন। এখন আসা যাক, আমি যদি এই গতকালের এই ঘটনাটা নিয়ে কথা বলি। এখন বের হলো যে ক্রেনটির ক্ষমতা ছিল 80 টন, ওই জিনিসটিরও ক্ষমতা ছিল 80 টন। হ্যাঁ, ঠিক আছে, আপনি সাধারণ মানুষ বলবে 80 টনের ক্রেন 80 টনের মাল তুলবে, তো অসুবিধা কি আছে? এখন আপনাকে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন দিই। আপনার পায়ের সাথেই একটা বস্তায় 10 কেজি চাউল রাখা হলো বা 15 কেজির চাউল রাখা হলো, আপনি কিন্তু ইজিলি এটা তুলতে পারবেন। আর আপনাকে ওই 15 কেজি চাউলের বস্তাটা যদি ওইখানে দিয়ে বলি যে এই জায়গায় দাঁড়ায় থেকে আপনি হাত এরম করে এটা তুলেন, আপনি পারবেন? কোনোদিন পারবেন না। আইদার আপনি কাত হয়ে যাবেন, অথবা ওই বস্তা তুলতেই পারবেন না। অর্থাৎ একই বস্তা, একই মানুষ
অবস্থার কারণে পরিবর্তন হয়। আমি এই কথাটা এই জন্য বলছি, সাধারণ মানুষের বোধগম্যতার জন্য, যে ক্রেনের ক্যাপাসিটি কত না কত, ক্রেনটি কিভাবে ব্যবহার হবে, জি, কিন্তু কতদূর। মহসিন ভাই, এটা তো পরের আলোচনা। এই যে দিনে দুপুরে আপনার এই ধরনের এই জনবহুল একটা রাস্তায় সেখানে গাড়ি চলাচল করছে, সেখানে আপনি ক্রেন দিয়ে জিনিস ট্রান্সপোর্ট করতেছেন এদিক ওদিকে, এটা কিভাবে অ্যাকসেপ্টেবল হয়, তাই না? আমি আসছি আপনার কাছে, ডাক্তার জাফরুল্লাহ, আপনি কিভাবে? না, ওনাকে আসলে মোবাশ্বের খুবই পার্টিনেন্ট প্রশ্ন, যেটা উত্তরটা যেটা দিচ্ছেন, এইটা দুর্ঘটনায় এটা আমাদের অবহেলা, একদিকে অবহেলা, আর না, আমি সরাসরি বলি ইচ্ছাকৃত খুন, সেটা কথা একদম, এটা খামখেয়ালিপনার চূড়ান্ত ইয়ে। এই যে বললো যে আমি ছাদ থাকবে না, পরে মারা যাচ্ছে। এখানে এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা মেগা প্রজেক্ট, তার ইতে একটা জিনিসের এটার একটা প্রোটেকশন থাকবে না, এটা উঠাবে, এটা হতে পারে না। এটা আমাদের একদম খামখেয়ালিপনা, ছেলে মানুষই, অবহেলা, এই যতগুলি খারাপ শব্দ আছে সব ব্যবহার করা যায়। আরেকটা জিনিস, আমি খুব মোবাশ্বেরের আই এম অ্যাডমায়ারার তারির, আমাদের সংবাদপত্রকে লিখার ব্যাপারে আর একটু সতর্ক থাকা দরকার। দুর্ঘটনা হলেই মনে হয় যেন আল্লাহ একটা কিছু করে দিচ্ছে, তা না। এইটা এই জিনিসটাকেও আমাদের মিডিয়ার একটু আছে এডুকেশন দরকার। তারা বলে যে এই জাতীয়, যেমন কি ধরেন আজকে সীতাকুণ্ডের ঘটনার পরে চকবাজারে কী করে হয়, আবার সেখানে 6 জন লোক মারা গেল চকবাজার, এবং চকবাজারের আশেপাশে গত কয়েক বছরে সবসময় ঘটনা ঘটেই চলেছে, একই ঘটনা, চুড়িহাটটা। এবং এইটাতে আমাদের একদম চরম অবহেলা, আমাদের খামখেয়ালিখানা। এটাতে যেটা বলতে লজ্জা লাগা উচিত না, যে আমাদের এখানে একটা পয়সা খাওয়াটাও আছে দুর্নীতির কারণে, তাহলে এটা হতে পারে না। ওখানে তো আমরা জানি অন্তত ব্যবসা করুক চকবাজারে, কিন্তু গুদাম রাখতে পারবে না। যে একই ঘটনা, কিন্তু একদম বিন্দুমাত্র তফাৎ নাই সেটা। আর তৃতীয় যে কথা আমি বলতে চাই, সীতাকুণ্ডের জন্য আজকে সরকার কমিটি করতে এতদিন সময় লাগলো কেন? বুয়েটকেই তো দিল, কিন্তু সেটা তো তার 3 দিনের মধ্যে দেওয়া উচিত ছিল। এটাকে কিন্তু এগুলো কোনো কাজ হয় না, এই রিপোর্ট তো কখনো প্রকাশ্য হয় না, আমরা জানতেই পারি না। মানে এটা তো এক ধরনের, এটাকে মানে এড়িয়ে যাওয়া বা এটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া বাংলাদেশে। না না, এক্স্যাক্টলি তাই। মানুষের আমরা শান্ত, এটা কোনো এই সরকার সেই সরকার বলে কোনো কথা না, নেই, কোনো সবার বেলাতে এইটা আমরা কোনো পার্টিকুলার সরকার। এখন এই জিনিসগুলির দিকে আমরা যদি নজর না দেই, আমরা এই উন্নত দেশের দিকে যাচ্ছি, গাড়ি ঘোড়া আছে, এটা একটু মর্মান্তিক। একটা গাড়ি নিয়েছে গার্ডার পরে। এখন আরেকটা ব্যাপার, যে সিটি মেয়র আজকে যে খুবই উনি রাগ দেখালেন যে না এখানে সব কাজ বন্ধ থাকবে, এখানে কমপ্লায়েন্স না হওয়া পর্যন্ত। আমার তো মনে হয় যে এগুলো এক ধরনের স্টেজ ড্রামা, যে আপনি বন্ধ থাকবে, তা আপনি সিটির উপরে কাজ হচ্ছে, আপনি আগে কি করেছেন? আপনার নজরদারি কোথায় আছে? দিনে দুপুরে যে কাজ চলছে, তাই না? এখন হয়তো একটু চাবে যে না সরকার খুব সিরিয়াস, বা কর্তৃপক্ষ সিটি মেয়ররা অত্যন্ত সিরিয়াস। আপনি মিডিয়ার কথা বলেছেন, হ্যাঁ এটা একটা পার্টিনেন্ট বিষয়, যে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ চলছে, এটার ব্যাপারে আমরা পর্যাপ্ত জনসচেতনতা বা কর্তৃপক্ষকে আগে থেকে সজাগ করে রিপোর্ট করেছিলাম কিনা, সেটা একটা প্রশ্ন। দু একটা যে একেবারে হয়নি বা দু একটা আলোচনায় যে উঠে নাই তা নয়, কিন্তু দু একটা আলোচনায় উঠেছে। আমি একটু প্রসঙ্গ পাল্টাতে চাই। ডক্টর জাফরুল্লাহ, মানবাধিকার কমিশনার এখন বাংলাদেশ সফর করছেন, সরকারের সঙ্গেই বেশি উঠা বসা যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং এর মধ্যে দেখবেন যে পলিটিক্যাল আন্দোলনের কথা বলছে বিএনপি। প্রাইম মিনিস্টার বলেছেন বা সরকার বলে দিয়েছে যে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তারা মিটিং মিছিল করবে, কোনো বাধা দেওয়া হবে না। আপনি কিভাবে দেখছেন? এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ঠিক এমন সময় বললেন, ঘোষণাটা দিলেন, যখন মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশের মিশেল বাংলাদেশে আছে। উনি জানতে পারলেন যে আমাদের এখানে কথা বলার কোন আসল, তো সেইখানে এখনও পর্যন্ত তার 2 দিন আগেও যেমন আমার ওবায়দুল কাদের সাহেব বললেন, আমরা যদি বাইরে আপনি গলিও খুঁজে পাবেন না। এই জাতীয় কথাবার্তা এটা কাউন্টার করে যেটা প্রাইম মিনিস্টারের কথাকে। এটা ভালো, আজকে তাদেরকে মিটিং মিছিল করতে দিতে হবে। এটা যে করতে দিচ্ছেন, এটা উনি ভালো কাজ করেছেন, এটা অভিনন্দনযোগ্য কাজ করে। তবে এটা লোক দেখানো যেন না হয়, সত্যিকার অর্থে। কিন্তু এর আগে তো উনি বলেছেন যে আপনারা আসেন চা খান, কিন্তু তারপরেই ভোলাতে মারা গেছে। তার মানে এটা হচ্ছে কি, আমি যে কথাটা সবসময় বলছি, প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে একটা দল লোক,
তারা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে। ওনার সদিচ্ছাকে কাজে পরিণত হতে পারে না। পুলিশের যেটা কতগুলি নিয়মাবলী আছে, সেটা গুলি চালাতে হলে একটা ম্যাজিস্ট্রেটের লিখিত পারমিশন লাগে। এখন সেই পারমিশনের পরিবর্তে এসপি সাহেবকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ভুল কাজ। আসলে ওটা একটা শত বছরের অভিজ্ঞতার কারণে একটা নিরপেক্ষভাবে সেটাকে বহাল থাকা উচিত। আমার মনে হয় কি, যেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা যেন কার্যত করা হয়। আর বিরোধী দলকেও আমি একটা কথা বলি, আমি একটা ওদের জানাজায় গিয়েছিলাম, সেখানে তারা বলছে, এই লাইনটা শেষ করে, জানাজায় গিয়েছিলাম, তার একটা স্লোগান হলো, আমরা তো হাসিনার গায়ের চামড়া তুলে নেব, এইটা দিও না, তুমি তুলতেও চাও না, আর এটা একটা অভদ্র অশালীন, এটা দিও না, এই স্লোগান দিও না, বলো যে ন্যায়ের বিচার চাই। অবশ্য তারপরে থামিয়েছিল। তো এই দিকে তাদেরকেও সংযত হতে হবে। আজকে আমার বিরোধী দলকে সংযত হতে হবে। লোকজন তেমনি ক্ষোভ আছে, দুঃখ আছে, তার জন্য হঠাৎ খেপে যেয়ে কোনো ভুল ক্রান্তির কাজ না করে এই দিকে আমাদের সতর্ক হওয়া দরকার। জনাব মোবাশ্বের হোসেন, এই পলিটিক্সে কোনো টার্নিং পয়েন্ট বা কোনো মানে পরিবর্তন বা বলার মধ্যে কোনো কিছু দেখছেন না? বলার মধ্যে আমি কিছু দেখি না। আমি আপনার এখানে বহুবার একটা কথা বলেছি যে মাননীয় বঙ্গবন্ধু একটা কথা বলতেন যে আমার চারপাশে চাটার দল। এখন মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে চাটার দল না, ফ্র্যাঙ্কেনস্টাইন। বঙ্গবন্ধুর পিছনে ছিল একজন খন্দকার মুস্তাক, মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে কত খন্দকার মুস্তাক তার ইয়ত্তা নেই। আপনার এখানে এর আগেও বলেছি। চিন্তা করেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমাকে ছাড়া আমার দলের যে কাউকে কেনা যায়। কত দূর অসহায় হলে পারে এই কথা মানুষ বলতে পারে। আজকের একটু যোগ করি, আজকের এই স্মরণ সভাতেও উনি একটু যথেষ্ট আক্ষেপই তার কণ্ঠে ছিল যে ৭৫ 15ই আগস্টে সে নির্মম হত্যাযজ্ঞের পরে তখন কে এসেছিল, কারা সেই সহানুভূতি বা তারা ওই জায়গাতেই প্রসঙ্গটা তুলেছেন যে কত অসহায় হলে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই ধরনের দুঃখজনক কথা বলে। এবং আপনার এখানে এই কথাটাও বলেছিলাম যে আওয়ামী লীগের একটা মানুষও টেবিলে খাবার দিয়ে বলতে পারলো না মাননীয় প্রধানমন্ত্রী আপনি চেষ্টা করে দেখেন আমাকে কিনতে পারেন কিনা। এই কথাটা বলার একটা মানুষ আওয়ামী লীগে নাই। এই যে আজকে আপনি, আমি একটা এক্সাম্পল, এটা বলার বাস্তবতা আছে কিনা সেটাও আপনাকে বিবেচনা না, বাস্তবতা না থাকলে বেনিফিটগুলি তো সে নিচ্ছে। আমার প্রশ্ন, কেউ যদি আনপারচেজেবল হয়ও, আপনি সবার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু এমন যে নেই তা নয়, কিন্তু কে কি বলতে পারবে যে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি? না, চ্যালেঞ্জ না তো, আমাকে আপনি কিনতে পারেন কিনা দেখেন। না, আপনি তো আমাকে কিনতে পারবেন না, আমি তো জোর গলায় বলতে পারি। কেউ আমাকে কিনতে পারবে না, আমাকে জব করতে হবে। আই নো ইট, এইটা জব করার জন্য কিনতে হবে। তো এই জায়গাগুলিতে প্রধানমন্ত্রীকে, ভাই যে কথাটা বললো এটা আপনার এখানে আমি বহুবার বলেছি, প্রধানমন্ত্রীকে এখন ঘিরে রাখা হচ্ছে। করোনা ঘিরে রাখার জন্য আরো সহজ রাস্তা বের করে দিয়েছে। এবং এটার প্রধানমন্ত্রীকে বোঝানো হয় পৃথিবীর সব নাম করা রাষ্ট্রপ্রধানরা করোনায় আক্রান্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এমন ভাবে আপনাকে রেখেছি যে করোনা আপনার কাছে আসতে পারে, করোনা আসে নাই, জনগণকেও আসতে দেওয়া হয় নাই। আমি একটা এক্সাম্পল আপনার কাছে জানতে চাই, আমাকে বলেন তো, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে একটি কথা বলানো হয়েছে যে বাংলাদেশে কি বলে অকটেন এবং পেট্রোল বাই প্রোডাক্ট, অর্থাৎ এটা আমরা কখনো কিনি না এবং মাঝে মাঝে আমরা এটা বিক্রি করি। কখন বলা হলো? যার দুদিন পরেই তেলের দাম দ্বিগুণ করা হলো। প্রধানমন্ত্রীর মুখে এই কথাটি কে তুলে দিয়েছে? নিশ্চয়ই ওনার উপদেষ্টা বা জ্বালানি এক্সপার্ট। এবং তাদের উদ্দেশ্যটা কি আমি আজকে আপনাদের সামনে এই কথাটা বলে দেই। তাদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীকে দিয়ে এমন একটি কথা বলানো, যে কথাটা বলানোর পরে আমরা দাম বাড়ালে পারে আমাদেরকে নিয়ে কেউ নাচানাচি করবে না, প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ আরম্ভ করবে। তারা যে কত বড় অন্যায় করছে। হ্যাঁ, না এখানে হ্যাঁ ঠিকই আপনি বলেছেন যে 25শে জুলাই তারা হিসেব দিচ্ছে যে আমাদের ডিজেল, অকটেন, কেরোসিন, পেট্রোলের কি পরিমাণ মজুদ আছে, এটা পরিষ্কার প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলেছে। কিন্তু তারা এই 25 তারিখে এই কথা বলার পরে স্ট্যাটিস্টিক্যালি সেগুলো ফিগার তারা দিয়েছে, তারপরে 5 তারিখে তারা হঠাৎ করে দাম বাড়িয়ে। জ্বালানি প্রসঙ্গে আজকে খবরও আছে
একনেকের আলোচনার পরে পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছেন, এর আগে অবশ্য প্রস্তাব এসেছিল রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে, এটার উপায় খুঁজে বের করার জন্য বলা হয়েছে, মানে একটা পরিকল্পনা আছে। এটা কিভাবে সম্ভব হবে? এটা খুবই ভালো। প্রধানমন্ত্রীর অনেকগুলি জায়গাতে ওনার খুব রাজনৈতিক প্রজ্ঞাকে আমি অ্যাডমায়ার করি, করি। যেমন কি যখন ইউক্রেন আর এর মধ্যে এত বড় বিশ্ব এর মধ্যে উনি যে শক্ত হয়ে থাকলেন, রাশিয়ার বিরোধী করলেন না, এটা খুব অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। সেটাকে এটা যেমন করেছেন উনি রাশিয়ার থেকেও যখন তেল কেনার কথা বলছেন, আমার মনে হয় এটাও খুব ভালো কাজ হবে এবং তাদের সাথে বার্গেন করা যাবে এবং এটা সুলভ হবে আমাদের। সেটা এত সঙ্গে যেই কাজটা করতে হবে, আমাদের নিজস্ব ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার। এটা অনেক দিন আগে প্রফেসর নুরুল ইসলাম বলেছিল যে আমাদের দেশের যদি ক্যাপাসিটিটা বিল্ড না করি তাহলে তো হবে না আজকের জিনিসটাকে। এই জন্য এই সব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে না, কারণ ওনার জ্বালানি এবং ইন্ডাস্ট্রি অ্যাডভাইজাররা তারা তাদের আমদানির দ্বারা তারা অনেক বেশি অনেক বেশি এর কারণে তারা অনেক বেশি উৎসাহী। আমদানিতে কমিশন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় রাখা সম্ভব, আর বাংলাদেশের গ্যাস যদি উত্তোলন করি এখান থেকে তো কমিশন পাওয়ার কোনো সুযোগ নাই, জিরো। এবং কিন্তু দেশের ট্রিমেন্ডাস লাভ, আমার এক্সপার্টিস আসবে, আমার দেশের ট্রিকল ডাউন হয়তো সবাই উপকৃত হতো অবশ্যই। ভাইয়ের কথা প্রসঙ্গে একটা কথা বলি, আমরা 42,000 কোটি টাকা এই জ্বালানির হাতে আমরা দিয়েছি। কোথা থেকে দিয়েছি? যখন তেলের দাম কমে গেছিল এবং আমরা তেলের দাম কমাই নাই, সেইখানে 42,000 কোটি টাকা তাদের হিসাবে এখন মুনাফা আমরা, এবং এই টাকাটি আলাদা করে সংরক্ষণ করা হয়েছে এবং এটার উদ্দেশ্য ছিল আমাদের গ্যাস সেক্টরে বাপেক্সকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আরেকটি হলো যে আমরা সমুদ্র জয় করলাম, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে গোপনে সমুদ্র জয় করার পরে যে ঘটনাটি হয়েছে সব মানুষের জানার কথা। প্রধানমন্ত্রীর কাছেও আমি আজকে বলছি, সমুদ্র জয় করার 7 দিনের ভিতরে ভারতের সমস্ত অয়েল রিগ, গ্যাস তোলার যন্ত্রপাতি সব জায়গা থেকে তুলে নিয়ে এসে তাদের অংশে বঙ্গোপসাগরে তারা গ্যাস তোলা শুরু করলো ঝড়ের বেগে, এবং মায়ানমার ঝড়ের বেগে অন্যান্য সব জায়গা থেকে, চায়না থেকে ইকুইপমেন্ট নিয়ে এসে বঙ্গোপসাগর থেকে গ্যাস তোলা শুরু করলো। আমি এখন আপনার কাছে জানতে চাই, আমার জ্বালানি তথাকথিত 30 বছরের উপদেষ্টা, উনি কি বঙ্গোপসাগরে কংক্রিটের দেওয়াল দিয়ে আমাদের গ্যাস আটকায় রেখেছেন যে এই গ্যাস কেউ টানতে পারবে না? এই সিম্পল জিনিসটা কেন তারা এই কাজটা করে? এবং এই গ্যাসে কিন্তু তারা ইম্পোর্ট করতেছে। আর বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে এমনকি যে গ্যাস ফিল্ডগুলি বাতিল ডিক্লেয়ার হয়ে গেছে সেগুলি 10 বছর 15 বছর আবার এক্সট্রাক্ট করতে গেলে 10টার ভিতরে 3টা থেকে অন্তত 5 থেকে 7 বছরের জন্য গ্যাস পাওয়া যায়। ইটস এ ন্যাচারাল ফেনোমেনা। তারা এই গ্যাস উত্তোলনের পরিবর্তে ওই যে 42,000 কোটি টাকা এগুলি দিয়ে তারা দেশের বাইরে থেকে সেই গ্যাসই আনতে এলএনজি ইম্পোর্ট করেছে। এবং আপনারা মার্ক করবেন গ্যাস কেনা হয়েছে কোথা থেকে? সিঙ্গাপুর কি গ্যাস তৈরি করে? সিঙ্গাপুর থেকে গ্যাস কেনা হয়েছে, থার্ড পার্টির কাছ থেকে গ্যাস কেনা হয়েছে। যদি আমার ওইরকম প্রয়োজনীয় হয়, আমার সরকার কেন গ্যাস কিনলো না? মিডল ইস্ট থেকে গ্যাস কেনা হয়েছে সরকার তৃতীয় পক্ষের মাধ্যমে, এবং সেটার যুক্তি দেওয়া হয়েছে তৃতীয় পক্ষ হলে পারে দাম কম হয়। এই জ্বালানি নীতির এই ইয়েতে ভ্রান্তি সম্পর্কে তো প্রচুর আলোচনা হচ্ছে। একটা কথা আমি একটু বলে শেষ করি। দেখেন, এটা প্রতীয়মান হয়েছে যে আমরা নিজস্ব জ্বালানির প্রতি অবহেলা করে যাচ্ছি। আমাদের নিজের যেটা আছে সেটা অবহেলা, বাকি সবগুলো খোঁজো। আমার পাতের নিচে যে গৃহিণী মাছের মাথাটা দিয়ে দিয়েছে, ভাত দিয়ে ঢেকে রেখেছে, আমি এটা না দেখলে গালিগালাজ। আমরা তো অনেক ক্ষেত্রে আলোচনা করছি, তাহলে এখানে আমরা দূরদর্শিতার পরিচয় দিলাম কোথায়? আমরা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিই। এইখানেই তো আবার এই যে মিডিয়ার ভুল, তারা তো দূরদর্শিতার পরিচয় দেওয়ার জন্য না, এইটাই তাদের দূরদর্শিতা আমাদেরকে 50 বছর ধরে গাধা বানাতে পেরেছে।
দ্যাট ইজ দ্যাট দূরদর্শিতা। তারা অঙ্ক কষেই কাজ করছে। না, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি তো বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারছি বলেই তো প্রধানমন্ত্রী মুখ দিয়ে বলছে যে আমাদের সব তেল ফ্রি। এখন প্রধানমন্ত্রীকে মানুষজন গালিগালাজ দিচ্ছে, ফ্রি তেলের দাম দ্বিগুণ হয় কেমন করে? কারণ ওদেরকে আর গালি দিচ্ছে না। যদি প্রধানমন্ত্রী এই কথা না বলতো, দাম বাড়ানোর সাথে সাথে এই জ্বালানি মন্ত্রণালয়ের তুলাধুন্ত মানুষ ফেসবুক খোলেন, পত্রপত্রিকা খোলেন, প্রধানমন্ত্রীর এবং ভিডিওতে প্রধানমন্ত্রীকে দিয়ে বলানো হচ্ছে। প্রত্যেকের ফেসবুক খুললে পারে দেখবেন সারা পৃথিবীর ফেসবুকে, বাঙালিদের ফেসবুকে ওইটার উপরে যাচ্ছে তাই কমেন্ট করা। তো এটা তো কিছুটা বাস্তব, কারণ এটা তো এখানে তৈরি, মানে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি তো হচ্ছে, কিন্তু আমাদের কেমিক্যাল তো ইম্পোর্ট করতে হয়। গ্যাস থেকে বাই প্রোডাক্ট আসে, এটা জানতে হবে। গ্যাস যখন আমরা রিফাইন করার জন্য তো আমাদেরকে এটা ইন্টারমিডিয়ারি যে এজেন্ট আছে, সেই এজেন্ট তো আমাদের আনতে হবে। এটা আমরা যে বাইরে থেকে অকটেন নিয়ে বিভিন্ন তেল নিয়ে আসি, সেই তেলগুলিও তো এখানে বাই প্রোডাক্ট, এগুলির থেকে বাইর করতে হয়। ফার্নেস অয়েল আসে কোত্থেকে? ফার্নেস অয়েল নিয়ে আমি কাজ করছি। ফার্নেস অয়েল ইজ দ্য বাই প্রোডাক্ট অফ অকটেন, ডিজেল। এগুলি যখন রিফাইন করা হয়, দেন ইউ গেট দ্য ফার্নেস অয়েল। আচ্ছা, আমরা এখন ওই যে হাইকোর্টের জনজীবনের বিষয় তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। এখন হাইকোর্টও আজকে বলছে যে এটা কেন অবৈধ নয়, এই দাম বৃদ্ধি, এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেন অবৈধ নয়, এই ব্যাপারটা কারণ এটাও মজার ব্যাপার। যেহেতু প্রায় 18টা রিট আমার করা আছে এগুলি নিয়ে, বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানের সরাসরি তেলের দাম বাড়ানোর কোনো অধিকার নাই, তেল বা গ্যাসের দাম। সেটার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আছে, পাবলিক হিয়ারিং করতে হবে। কিন্তু এখানে তো তার মানে ইটস ইল্লিগাল, অন্যায় কাজ করেছে, প্রচন্ড রকম অন্যায় কাজ। এটা তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে। তারা সরকারি একটা সাংবিধানিক কমিটি আছে, তাদের একটা পাবলিক হিয়ারিং করার কথা আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে সরকারের সাইটটা দেখাই হয়, এটা দেখা হয়নি তা না। এবং আজকে যে জিনিসটা না করার ফলে কি হচ্ছে, কয়লার ব্যাপারটা দেখেন। কয়লার আমাদের বড় পুকুরিয়ার 164% কয়লা দাও। এটার কারণ কি? এটাকে আমদানি করছি কয়লা, এটা কোনো বিদ্যুৎ, এটা কেবল আমি এক্সকেভেট করি। তো এখন এইটার উপলক্ষ করে, এটা পৃথিবীর নাম করে আমরা সব কিছু সেই আমাদের যেখানে মহাশয়ের অনেক দিন ধরে আমি লক্ষ্য করি, বলার চেষ্টা করেছে, আমরা বিদ্যুতের ব্যাপারে আমরা ভারতের উপর চাপ দিইনি। জলবিদ্যুৎ হলো সবচেয়ে চিপেস্ট উৎপাদন ক্ষমতা, সেটা নেপাল এবং ভুটানের। আমরা সেটা ভারতকে কিছুই আমার স্বার্থ দেখবে না, এটা তো হতে পারে না। সেই জন্য এইসব দিকে তার কারণে, এটার একটিমাত্র কারণ উনি যে কথাটা বলেছেন, আমাদের যারা উপদেষ্টা আছে তাদের মতলব অন্য জায়গায়, তাদের দুটা, যত দোষ নন্দ গালে আগালি শুনলে প্রধানমন্ত্রীকে, অথচ প্রধানমন্ত্রীই আমাদের জন্য তার হৃদয়ে কাঁদে। আমি যেটা বুঝতে পারি তার কথাবার্তা সব কিছুতে, হাজার হোক সে তো বঙ্গবন্ধুর মেয়ে, তার মহানুভবতা ওনার সমান না হলেও কিছুটা তো আছেই। সুতরাং এইসব দিকে আমার মনে হয় উনায় যদি একটু বেরোতে পারতেন এই গোয়েন্দা বাহিনী আর এই যে থেকে, তাহলে উনি জনগণের ক্ষোভটা দেখতে পারতেন। এখন তো সামনের দিনের কি অবস্থা দেখছেন, রাজনীতির মাঠের কি চিত্র হতে পারে সামনের দিনে? আমি যেটা মনে করি, উনাকে তারা ভয় পাইয়ে দিচ্ছে এইসব লেখালেখি। আমি মনে করি উনার অবস্থা অত খারাপ না, তবে উনাকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে। সাহসের সাথে মোকাবিলা করলে যেটা হয়, আজকে সেখানে উনি হয়তো অ্যাবসলিউট 300টার মধ্যে 300টা সিট নাও পেতে পারেন, যে না পেতে উনি জিততেও পারেন 150-60টা পেয়ে, আবার হারতেও পারেন। তার চেয়েও বড় কথা যেটা আমাদের দেখতে হবে, দেশে যেন শান্তি আসে, এক পক্ষ আরেক পক্ষের উপরে জিততেও পারেন হারতেও পারেন। এটা আপনি কিভাবে বুঝতে পারছেন? মানে কি এই নির্বাচনটা, এই সিস্টেমের মধ্যে নির্বাচনটা, এইটা ওনাকে মেনে নিতে হবে। যে কারণ আমাদের 1954 সনের যুক্তফ্রন্টের ইতেও ছিল যে সরকার শেষের 2 মাস সরকারি দল থাকবে না, একটা নিরপেক্ষ, সেটাকে যে করে হোক একটা ফেরত আনতে হবে। এবং যারা সত্যিকার অর্থে যথেষ্ট লোক আছে, প্রধানমন্ত্রী শুভানুদ্দয়ী, দেশের জন্য মঙ্গলকর, তাদেরকে এনে এইটাকে দেশে একটা শান্তি শৃঙ্খলা করে সুষ্ঠু নির্বাচনটা দরকার। আর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কি, এই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে, এবং যারা বুদ্ধিজীবীরা আছেন তাদের কথাটা একটু শুনতে হবে।
আমার কথা হলো যে ওনারা হলেন বুদ্ধিজীবীরা তো দুই পক্ষ হয়ে কথা বলছেন। সেইটা ওইটাই ওই জন্যই যদি আমি সামনাসামনি করি, আমি যে কথাটা বলতাম এখানে উনি যে কাজটা করতে পারেন দুই পক্ষের বুঝিয়ে সামনাসামনি। আজকে যদি মোবাশ্বের থাকেন একটা এইটাতে আর অন্য যায় কিছু, সে যুক্তি দিয়ে দেখাবে যে প্রধানমন্ত্রী আপনার এইটা করা উচিত না, অথবা এইটা ভালো কাজ করেছেন, ভালোটাকে ভালো বলবে, কালোটাকে। ভাই সিম্পলি একটা জিনিস, প্রফেশনাল মানুষকে দিলে পারে তার যুক্তি দিয়ে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু প্রফেশনাল মানুষকে দিয়ে কাজ করানো হয়, করে কি করা হয়, সেক্রেটারি সাহেব যিনি কিছুদিন আগে এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন, ওনাকে বিজ্ঞানের কাজ করার দায়িত্ব দেওয়া হলো, পূর্তের কাজ করার দায়িত্ব দেওয়া হলো, এবং উনি যা মতামত দিবেন আর এন্ড অফ দ্য ডে ওনার ডিসিশন ইজ ফাইনাল। এবং একটা জায়গায় খালি ওনারা পারেন না, এই ডাক্তার সাহেবদের সাথে মনে করেন ওই সেক্রেটারি সাহেবের ছেলের সিরিয়াস অসুখ, জাফরুল্লাহ ভাই মেডিকেল বোর্ড বসাইলো, উনি ভুলেও কিন্তু বলবেন না মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আমি হব, এই একটা জায়গায় ওনারা পারেন না, আর বাকি সব জায়গায় ওনারা চেয়ারম্যান। লয়ারদের ওখানে উনি চেয়ারম্যান, আর্কিটেক্টদের ওখানে উনি চেয়ারম্যান, ইঞ্জিনিয়ারদের ওখানেও চেয়ারম্যান, সব জায়গায় ওনারা চেয়ারম্যান। ওনারা সর্বভোগ সবকিছু ওনারাই জানেন। মানে কি আপনি বলে যাচ্ছেন যে আমলাতন্ত্রই এখন সব কাজ? অবশ্যই 20 বছরের সামরিক শাসন আমলাতন্ত্র তৈরি করে দিয়ে গেছে। এটা 100 বছর লাগবে এখান থেকে বের হতে। আচ্ছা, আমি যে আরেকটা প্রসঙ্গ, যেহেতু খুব কুইক আলোচনাটা করছি, মোড় ঘুরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস তিনি দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে বেশ কয়েকটা সফর হয়ে গেল, কিন্তু চাইনিজ ফরেন মিনিস্টার আসলেন, আমেরিকান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট আসলেন, এখন অ্যাম্বাসেডর হাস দৌড়াদৌড়ি করছেন, তারপরে আপনার মানবাধিকার কমিশনারই আসছেন। তো একটা বিষয় আসছে আলোচনা বা কৌতূহল আছে, সেটা হচ্ছে যে পুলিশ র্যাবের স্যাংশন। তো র্যাব যেভাবে কাজ করা উচিত আমেরিকা অ্যাম্বাসেডর বলছে সেটা তারা করছে না বলে স্যাংশন। আরেকটা বিষয় হলো যে ওইখানে একটা পুলিশের যে একটা কনফারেন্স হবে জাতিসংঘের, সেই কনফারেন্সে যাওয়ার কথা আমাদের পুলিশ প্রধানের, সেটা নিয়ে একটা কি বলবো যে একটা চিন্তা ভাবনা চলছে, যেতে পারবেন কি পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কাজ চলছে, আপনি বিষয়টা বকে বলেন কিনা? আমার মনে হয় কি, সরকারের এটা নিয়ে চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না। তাদেরকে যেন আমাদের ব্যানার্জি সাহেব না যাবে, এডিশনাল আইজিপিকে পাঠাতে পারেন, যখন যেতেই হবে। আর তাছাড়া ওনার 3 মাস না কয় মাস আছে চাকরি, ওনার চাকরি তো আছে 3 মাসের মতো, তাকে এই রিওয়ার্ড দেওয়ার কোনো মানে হয় না। এটা তো উনি ব্যক্তি হিসেবে না, যেহেতু স্যাংশনটা এসছে সরকারের এই রেজিমে, তো সরকারের তো একটা দায়িত্ব। সেটা যখন ভাঙতে না পারি, যাওয়ার জন্য আমি পিরাপিরি কেন করব? না, ওইটা সিম্বলিক্যালি ইম্পর্টেন্ট এই কারণে যে উনি গেলে জনমনে একটা ধারণা হবে যে না আমেরিকানরা তাকে অ্যাকসেপ্ট করে। বরঞ্চ এইটা হলো কি, আমি ডাকাতি করেছি, এই করেছি, আমাকেই যাইতে হবে। আমার মনে হয় আমি এইটা নিয়ে এই করা বাড়াবাড়ি করে অকারণে এটা তাদের বিব্রত। তুমি যখন এই কথাটা বললা, এটা রিভার্সটাও কিন্তু সবসময় চিন্তা করতে হয়। যদি এত কিছুর পরেও, মানে ইন ওয়ান সেন্স পায়ে ধরার পরেও যদি তাকে যেতে না দেয়, বাংলাদেশের পজিশনটা কি হবে, এটা আর আমি উত্তর চাই না। সেটা তো হলো ওয়ার্স্ট। আমরা পৃথিবীতে সব কাজ করার আগে ওয়ার্স্টটা চিন্তা করে নিই। ওর 3 মাস ঘটনা হতে পারে, 3 মাস পরে উনি অবসরে চলে যাবেন। আমি বেনজির সাহেবের জায়গায় যদি আমি হতাম, আমি বলতাম যে আমাকে যেতে দিলেও আমি যাব না। কিন্তু এটা আমরা আলোচনার খাতিরে বলছি, এটা তো ব্যক্তি বেনজিরের বিষয়টা নয়। না, এটা ব্যক্তি বেনজিরের বিষয়, ব্যক্তি হিসাবে। সরকার তাহলে এত সিরিয়াসলি নিবে কেন জিনিসটা? এইটাই হলো সরকারকে মিসলিড করা হচ্ছে। দুটি কারণ হতে পারে। সরকারের হয়ে করেছেন, যা করেছেন সরকার নির্দেশনার বাইরে নিশ্চয়ই কিছু করেন না। যা কিছু করেছেন সরকারের অধীনেই থেকেই তো তিনি করেছেন। সেই সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, মানে সব ইন অল কেসে। যদি তাই হতো তাহলে বাংলাদেশে তাহলে সরকারের অধীনে থেকেই তো ঘুষ খাচ্ছে, আমরা বলে নেব এটা ঠিক আছে। না না, সরকারের দায়িত্ব সেটা ধরা, সরকারের দায়িত্ব সেটা ধরা তো ধরে নাই। হ্যাঁ, উনি সিস্টেমের জন্য আপনি সরকারকে সমালোচনা করছেন। আলোচনার খাতিরে আমি বলি, ওনার নির্দেশে কাউকে হত্যা করা হয়েছে বা গুম করা হয়েছে, আমি কিন্তু এটা জাস্ট আলোচনার খাতিরে বলছি আবারও, কারণ আমি ওনাকে এমনি পছন্দ করি। তাহলে কি ধরে নিব যে উনি সরকারের নির্দেশ? তাহলে আপনি সরকার সমালোচনা করবেন কেন, করছেন কেন? আমরা তো সরকারের সমালোচনা করি একটি কারণে, সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য না। দুইটা কারণ আছে। সরকারকে সঠিক জায়গায় ভুল যাতে না করে, সেই ভুলটা ধরে দেওয়ার জন্য আমি বারবার এই কথা বলি। এবং আমাকে প্রায় একটি কথা জিজ্ঞেস করা হয় যে আপনি সরকারের বিরুদ্ধে এত কথা বলেন, তা আবার আপনি বলেন আমার প্রধানমন্ত্রী। আমি বলি
যে দেখেন আমি কিন্তু আওয়ামী লীগকে ভোট দেব। কেন সেটা আমি আপনাকে বলি। আওয়ামী লীগ খারাপ, বাকি সবগুলা অসম্ভব রকম খারাপ। এখন আমাকে বলেন আমি কোন জায়গায় ভোট দেব, আর আমি যদি ভোট না দেই আমার ভোট দ্বিগুণ হয়ে যাবে। জি, তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। জি, আজকে আর এগোতে পারছি না। রেজাফুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনাকেও। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।